বং দর্পণ, বিনোদন সবার জন্য। বিএফটিসিসির আয়োজনে ১০ম বেঙ্গল ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল ১৯শে মে থেকে ২২শে মে ২০২৫ অনুষ্ঠিত হল নন্দন ৩ কলকাতা ফিল্ম সেন্টারে। ২২শে মে ২০২৫ ফেস্টিভ্যালের শেষ দিনে দেখানো হলো শিল্পী ক্রিয়েশনের নিবেদনে বর্তমান সোশ্যাল মিডিয়ার ওপর নির্মিত শর্ট ফিল্ম দায়ীকে। কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনায় শিল্পী চক্রবর্তী। ছবিটিতে ধরা পড়েছে বর্তমান সমাজের ওপর সোশ্যাল মিডিয়ার প্রভাব। এবার সরাসরি চোখ রাখা যাক শর্ট ফিল্মের দৃশ্যপটে ও কলাকুশলীদের এক্সক্লুসিভ সাক্ষাৎকারে। ভালো করে ডান্স করো। তুমি জানো তোমার কত ভিউজ, কত ফলোয়ার্স? 1 মিলিয়ন। কি ব্যাপার, তখন আগে আমাদের সন্ধ্যাবেলার আড্ডায় বৌমা প্রায় থাকতো, আজকাল দেখি না কেন? আসলে সোনাইকে নিয়ে রিলস বানাচ্ছে। আবার এসব ছাইপাস ছাইপাস। কি বলছো বাবা? তুমি জানো সোনাইয়ের ভিউজ কত, কত ফলোয়ার্স? না তাদের কি লাভ? লাভ মানে সত্যি বাবা, তুমি ডিজিটাল জীবন ব্যাকডেটিং হয়ে গেলে। এটাই তো স্ট্যাটাস, জীবন। এর ফল ভুগতে হবে। তখন তা পড়াশোনার আর কি হবে? সবাই তো বড় হচ্ছে, ও পড়াশোনা করছে, পড়লেই ভালো। বাবা, এতবার কেন ফোন করছো? কোনো আর্জেন্ট কিছু নাকি? কেন, প্রয়োজন ছাড়া বাবা আমাকে ফোন করতে পারে না? আসলে তা নয়, একটু ব্যস্ত ছিলাম তো তাই। বলো। কিসের এত ব্যস্ততা তোমাদের? কাজের লোক আছে, রান্নার লোক আছে, জামাই আছে অফিসে, নাতিবাবু খুব ছোট দিলেই। ব্যস্ততা তোমার ওই নাতিবাবুকে নিয়ে। কেন, শরীর খারাপ হলো না? আরে না না, তোমার নাতির রিলস এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, আর সেই জন্যই তো ওকে নানা রকমের ড্রেস পরিয়ে ভিডিও বানাই। এইসব নিয়েই ব্যস্ত থাকি। কি যে বলছো তোমরা, কি দিনকাল পড়লো। বাবা, দিনকাল ঠিকই আছে। এই তুমি বলেই না, এখনো খবরের কাগজে দিয়ে কাগজ পড়ো। আমরা তো নিউজ পড়ি মোবাইলে, নিউজ চ্যানেল দেখি। তুমি এখন অনেক বেশি অ্যাডভান্স বাবা। এগুলো এত মোবাইলে অ্যাডিকশন। আচ্ছা, তোমার মা কত করছে, বাবা একা থাকে, তোমার একটা দায়িত্ব নেই? তাও খোঁজ খবর নেওয়া। বাবা, ডোন্ট বি ইমোশনাল। দাদা বৌদি তো রয়েছে নাকি? তাছাড়া তোমার নাতনিও তো রয়েছে। তা আছে, তবে তারা সবাই তোমার জেরক্স।
একটা কথা তোমাকে বলে রাখি, তোমরা মানে তোমাদের জেনারেশন বড্ড বাড়াবাড়ি করছো। কেমন খেলে দিদি ভাই? দিদি ভাই কেমন লাগছে বলো? তোমার দাদু নিজের হাতে লেজিছে, তোমার দিদার কাছ থেকে শেখা। ভালো তো। বলছি ঝালটা একটু বেশি হয়েছে কি? ঠিক বুঝতে পারিনি। অ্যাকচুয়ালি মোবাইলে গেম খেলতে খেলতে খাচ্ছি তো, অতটা খেয়াল নেই। আচ্ছা, গেম খেলতে গিয়ে সাপ খাচ্ছ না ব্যাং খাচ্ছ খেয়াল করবে না? যদি দাদু, মা তো আমাকে এইভাবেই ছোট থেকে খাওয়া শিখিয়েছে। আর তাছাড়া এই স্বাদগুলো না আমি অলমোস্ট কিছু তো বুঝতেই পারি না। ছোট থেকে গেম খেলতে খেলতে খেয়ে আসছি, তাই কি করবো বলো? সত্যি এদিনও আমায় দেখতে হলো, কি কাল বলতো। হ্যাঁ বল। শেষ হয়ে গেছে বাবা। সেদিন যদি তোমার কথা শুনতাম। আরে কেন, কি হয়েছে? তুমি তো জানো তোমার জামাইয়ের অপারেশনের জন্য সমস্ত গয়না বিক্রি করে আমি টাকার ব্যবস্থা করেছিলাম। হ্যাঁ, টাকার তো অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছিল। হ্যাঁ হয়েছিল, কিন্তু শেষ রক্ষা হলো না বাবা, সব পাওয়া গেল। সে কি রে, কিভাবে? তোমার লজ্জা করে না? কোথায় এসবের বাবার পাশে দাঁড়াবে, তা না করে তুমি আইফোনের বায়না করছো। জানো বাবার ট্রিটমেন্টের পিছনে কত টাকা লাগবে? তো আমি কি করবো? রাস্তায় নেমে ভিক্ষা? ঠিক, বাবা অসুস্থ, বাবার অপারেশন হবে, আর তুমি এই ধরনের কথা বলছো। আমায় এরম লাইফস্টাইলে অভ্যস্ত করেছো তোমরা, রিলস বানাতে এনকারেজ করেছো তোমরা, আর এখন আমার দোষ হয়ে গেল? সে তখন তুমি ছোট ছিলে, আর তাছাড়া তোমার কাছে একটা ফোন রয়েছে, সামনে তোমার উচ্চ মাধ্যমিক পরীক্ষা, সেদিকে তোমার কোনো খেয়াল নেই। ছোটবেলায় মানুষ যা খায় বড় হয়ে কি তা বন্ধ করে দেয়? বরং পরিমাণে বাড়িয়ে দেয়। আমার এসব ফালতু ফোন চলবে না, আমার লেটেস্ট আইফোন চাই, নইলে আমার স্টেটাসে প্রবলেম হচ্ছে। দিলে ভালো, আর না দিলে দেব না, যা ইচ্ছে করে দাও। ও, সেই জন্য রিক সেদিন আমার বাড়িতে এসে অত গম্ভীর হয়ে বসেছিল। না, দাদুভাইকে কিছুদিন ফোনের কথাটা বলা যাবে না। ব্যাপার না বাবু, এত গম্ভীর কেন? প্লিজ দাদুভাই, এই নাতিবাবু বলাটা বন্ধ করো। আর সব কথা তোমাকে বলতেই হবে? আমার মুড অফ, আসছি। আশ্চর্য। আইফোন দেবে, আইফোনের বাপ দেবে। কাল বাড়ি থেকে সব টাকা নিয়ে পালিয়ে গেছে। শোন মা, অত উতলা হোস না। আরে ভাববে কি করা যায়। কি সেদিন যদি তোমার কথা শুনতাম, যদি এত এত মোবাইল অ্যাডিক্টেড না করতাম।
না হর্ন দিচ্ছি না? হ্যাঁ বলছে শুনতে পাচ্ছেন না হর্ন দিচ্ছি কখন? মোবাইল থেকে খেলছো? যাও মাঠে গিয়ে খেলো, সব বাচ্চারা খেলছে। নো, খেলাটা জমা উঠেছে, প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি। কেন যে বাবা একে মোবাইলটা কিনে দিল না? যা বলছি কথা শোনো শোনাই। আমি যা বলার তোমাকে বলে দিয়েছি। আমি তোমার পরীক্ষা, এই নোটে চেক করলে ভাই দাও, মোবাইল দাও। এই মোবাইলটা তো তোমরাই আমাকে দিয়েছিলে, আর এই রিলস বানাতে তো মাই আমাকে শিখিয়েছিল। তুমি তো তখনও সাপোর্ট করেছিলে বাবা, তাহলে এখন কেমন করছো কেন? তোমার পরীক্ষা মা, তুমি বলছো ক্লাসে। এসব আমি বুঝি না। আমি রিলস বানাবোই বানাবো। এখন আমি লেগে যাচ্ছি, যদি সন্ধ্যাবেলা ফিরে টাইম পাই তখন করবো। বাই। শোনাই কোথায় কোথায় খেলতে শোনাই সুসাইড অ্যাটেন্ড করতে গেছি। আমি কাউন্সিলিং এর জন্য কথা বলছি। এখন আফসোস করে কি হবে বলো? বাবা মা অভিভাবকদের অনেক অনেক বড় ভূমিকা থাকে, অনেক দায়িত্ব থাকে। তারা সেসব ভুলে গিয়ে স্রোতের তালে ভাসবে, তাহলে এই হবে। আচ্ছা, এই যে সব ঘটছে এর জন্য কি শুধু ওরাই দায়ী না তোমরা? না, তাই কিন্তু আপনারা। আজকে আমরা নিজেদের কাজ সারার জন্য বাচ্চাদের মোবাইল দিয়ে বসিয়ে দিয়েছি, আর আমরা বড়রা নিজেরা গল্প গুজব ভুলে গিয়ে একা একা মোবাইলে মেতে উঠেছি। আমরা কোনো অনুষ্ঠানের নাম দিচ্ছি গেট টুগেদার, অথচ দেখা যাচ্ছে আমরা নিজেরাই একা একা হয়ে মোবাইলের মধ্যে মেতে উঠেছি। Be careful. জাগো সমাজ, চোখটি খোলো, আর নয় অনেক হলো। শিশুরা আমাদের থেকে ভালো কিছু পাক, শিশুরা আমাদের থেকে ভালো কিছু পাক। সুস্থ সবুজ সমাজ দিক, ভাবি চারাগাছ। সুস্থ সবুজ সমাজ দিক, ভাবি চারাগাছ। মূল্যবোধ তো অনেকটাই, এটা একটা সমাজের ঘুণ, আমি বলবো ঘুণ। হ্যাঁ, অবশ্যই টেকনোলজি এখন অনেক আপডেটেড, আমাদের তাদের সাথে তাল মিলিয়ে চলতে হবে, কিন্তু আমাদের যাতে সেই টেকনোলজি ধ্বংস না করে দেয়, গিলে না খায়। বিশেষ করে শিশুদের কোমল সহজাত প্রবৃত্তিগুলো হারিয়ে যাচ্ছে। সেই মূল্যবোধ থেকে এবং একদম বাস্তবের রসদ থেকেই বলতে পারেন ঘর ঘরকা কাহানি। বাচ্চারা মোবাইল না দেখলে খাচ্ছে না,
তারা খাবারের টেস্ট বুঝতে পারছে না। এই বাচ্চারাই যখন বড় হচ্ছে, এবং সব থেকে বড় কথা তাদেরকে অনেক ক্ষেত্রে এনকারেজ করছে তাদের বাবা মা, বড়রা। আপনারা যদি সোশ্যাল মিডিয়ায় খুলে দেখবেন 2 থেকে 7 বছরের বাচ্চাদের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে আছে। বাচ্চা কি করছে, বাচ্চা কিভাবে খাচ্ছে, বাচ্চা কিভাবে মাকে মারছে। এবার এই বাচ্চারাই যখন একটু বড় হচ্ছে, উঁচু ক্লাসে উঠছে, তাদের পড়ার চাপ আসছে, তখন অভিভাবকরা তাদেরকে ক্রিটিসাইজ করছে, অথচ এই অ্যাডিকশনটা তারাই করেছে। এর ফলস্বরূপ তারা কেউ চুরি করছে, কেউ অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে, কেউ সুইসাইড অ্যাটেম্প করছে। তো এই মূল্যবোধটাকে জাগরণ করার জন্যই, সমাজকে ভালো বার্তা দেওয়ার জন্যই আমি চেষ্টা করেছি একজন শিল্পী হিসাবে, একজন পরিচালক হিসাবে এই কাহিনীটা তুলে ধরে আমাদের নিজেরা সচেতন হওয়ার জন্য। কাশ্মীর আমি শুনতে পাচ্ছি না অ্যাকচুয়ালি। ও কাস্টিংয়ে বিশ্বজিৎ চক্রবর্তী রয়েছেন, স্বনামধন্য অভিনেতা রয়েছেন, শঙ্কর ঘোষ, এছাড়াও যারা আছে তারা সব মানে ভালো অভিনেত্রী বা অভিনেতা যারা কাজ করছেন, যেরকম রোজি রায় আছে, রনিত চ্যাটার্জি আছে, আকাঙ্ক্ষা রায় আছে, এই শিশু শিল্পী যারা অসাধারণ ভালো অভিনয় করেছে, সুভার্থিনী পাখিরা, আর কি সানভি মাইতি, এরা রয়েছে। কার ছেড়ে কার নাম বলবো। আর সব থেকে বড় কথা, খোদ আন্দামান থেকে শুধু ছবির জন্য চাকরি বাকরি ছেড়ে ছুটে এসেছে সিনেমাকে ভালোবেসে তপন হালদার মহাশয় রয়েছে তনুশ্রী রায়, রয়েছে সায়ন সেন। মানে আমরা আর সব থেকে বড় কথা, এইখানে আমাকে তথ্য দিয়ে সব রকমভাবে সহযোগিতা করেছে মাননীয় অ্যাসিস্ট্যান্ট কমিশনার পুলিশ দেবাশিস মণ্ডল, আমাদের যিনি এডিট করেছেন, ক্যামেরা করেছেন সৌমেন দা, অভিজিৎ দা। মানে এটা আমাদের টোটাল টিম ওয়ার্ক। সেটা দেখুন, আমরা তো এইটা তো একটা এটাও একটা খুব বর্তমান প্রশ্ন। এখন কিছুটা তো ফিনান্সিয়াল দিকটা আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে টালমাটাল, কিন্তু একটা কথা কি জানেন তো, ওই আমরা বলি এটা ঠাকুমারা বলতো দুরাত্মার ছলে অভাব হয় না। আমরা দুরাত্মা নই, আমরা ভালো আত্মা। তাই যেভাবে হোক আমরা কষ্টের সৃষ্টি ওটা অ্যারেঞ্জ করে সবাই মিলে সহযোগিতা করে, বললাম না এটা একটা টিম ওয়ার্ক, সবাই মিলে সহযোগিতা করে। দেখুন, চলচ্চিত্রকে বাঁচাতে হবে, সৃজনশীলতাকে বাঁচাতে হবে, আর মানুষ ভালোবাসে। আমি দেখছিলাম যখন সিনেমাটা হচ্ছিল আমার সামনে রয়ে, আমি তাদের চিনি না, দর্শকরা হাসছিলেন, আনন্দ করছিলেন এবং প্রচন্ড এনজয় করছিলেন। এইখানেই সব সার্থকতা। সমাজের বিভিন্ন বিষয় নিয়ে এর আগে অনেকগুলো শর্ট ফিল্ম করেছো, এরপরে শর্ট ফিল্ম কি আসছে? আমার গতবারের যে ফিচার ফিল্ম অনলাইন হবে, যেটা আপনারা খুব প্রশংসা করেছেন, ওটার পরে তো এই শর্ট ফিল্মটা করলাম। পরবর্তীতে একটা ওয়েব সিরিজ, একটা খুব জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মের সাথে পরশুদিনই কথা হয়েছে। আশা করি খুব তাড়াতাড়ি ওই ওয়েব সিরিজ নিয়ে আমাকে পরিচালকের ভূমিকায় দেখা যাবে। আপনি যে আন্দামান থেকে ছুটে এসেছেন শুধুমাত্র এই ফিল্মটার জন্য, আপনার কলকাতায় এসে ফিল্মটা তৈরি করে এবং আজকে দেখুন, ফিল্ম মিন্স খালি এই ফিল্মটাই জন্যই যে আমি এসেছি সেটাও ঠিক নয়। অ্যাকচুয়ালি আমি অভিনয়টা চিরদিনের জন্যই ভালোবাসি। তারপর যখন আমি চিন্তা করেছিলাম নানান রকম অভিনয়ের মাধ্যমে যে আমি কলকাতাতে যাব এবং সিনেমা জগতে ভালো একটা প্ল্যাটফর্ম তৈরি করার আমার চিন্তাভাবনা ছিল, তখন আমার এখানে গাইড হিসাবে আমি শিল্পীদিকে বেছে নিয়েছিলাম। তা শিল্পী চক্রবর্তী উনি আমাকে এই সিনেমা জগতে ঢোকানোর জন্য উনি আমার হাত ধরে নিয়ে এসেছেন এবং আজকে আমি এখানে শিল্পীদের সঙ্গে কাজ করেছি। আমি সত্যিই খুব প্রাউড যে আজকে শিল্পীদের সঙ্গে এই সিনেমাটা করে, আর সিনেমাটা যে এত সুন্দর হয়েছে, আমি নিজে অভিনয় করেছি কারণ ভাবতেই পারিনি যে এত সুন্দর হবে। আর শিল্পী দিদি যে গল্পটা নিয়ে এসছেন, আর এটা যে এত সুন্দর, যে সমাজকে জাগ্রত করার জন্য, সচেতন করার জন্য যে কাহিনীটা নিয়ে এসছে, সত্যিই এটা যখন পাবলিশড হবে, পাবলিক জানবে, তখন আমার মনে হয় যে ঘরে ঘরে প্রত্যেক বাচ্চাদের জন্যই এই গল্পটা অনেক বড় কার্যকরী হয়ে দাঁড়াবে।
বিশেষ সিচুয়েশন তো সেরকম কিছু না। দেন আমি সিনেমা জগতে নতুন, তা একটু তো হয়েই থাকে এগুলো। তবে অনেক পুরনো অভিনেতা যেমন বিশ্বজিৎ চক্রবর্তী, আমাদের শঙ্কর ঘোষ বা শিল্পীদি আমার সম্পূর্ণ সাহায্য, সম্পূর্ণ আমাকে হেল্প করেছেন শিল্পীদি। তা শিল্পীদের ডাইরেকশনে এবং সিনেমা জগতের আমার নিজের মানে গার্জিয়ান যাকে বলা যেতে পারে, তা উনি আমাকে সম্পূর্ণ গাইড করেছেন। আর শঙ্কর দা আর আমাদের বিশ্বজিৎ চক্রবর্তীর সঙ্গে অভিনয় করে আমি খুবই খুশি। ঠিক বুঝতে পারলাম। হ্যাঁ, আমার চরিত্রটা সত্যি একটা আমি একটা প্যারেন্টস, আমি একটা বাচ্চার বাবা হয়ে যে এত বড় একটা ভুল করে যাচ্ছে প্যারেন্টসরা, সেই চরিত্রটা যখন আমাকে দিল আমি বুঝতে পারিনি যে একটা আমার মেয়ে যে এইরকম আমি নিজে হাতে করে তাকে মানে নষ্ট করছি, যাকে বলা যেতে পারে সমাজটাকে নষ্ট করছি। আমার নিজের মেয়েকে আমি এই দিকে ঠেলে দিচ্ছি যে যেটা হওয়া উচিত না। ধন্যবাদ। শিল্পীর অনলাইন ভাবে ছবিটা আমি অভিনয় করেছি। হ্যাঁ, আবার এই দায়িকেতেও আছে, কি বলবেন? গায়িকে, হ্যাঁ গায়িকেরও আছে। কি বলবো, মানে আপনি তো এটাই করি, আমি অভিনয় করি, আমার অভিনয় করতে ডাকলে আমি যাই। তবে অভিজ্ঞতা বাড়ছে, কাজে উন্নতি হচ্ছে, এটা বলতেই হবে। ওভার দ্য পিরিয়ড টাইম কাজের উন্নতি হয়েছে, সে ইমপ্রুভ ডেভেলপড অ্যাজ এ ডিরেক্টর, এটা বলবোই। আর এই ছবিতে যে দায়ীকে বলা হচ্ছে, যে সমাজের সত্যি দায়ীকে বলা হচ্ছে, এইগুলো দুটো দিকে আছে। সে মনে হয় যে যখন প্রথম মেট্রো এলো তখন নাম বলবো না, যে মন্ত্রী বলেছিলেন যে সমস্ত চাপা পড়ে মারা যাবে, মেট্রো ছাড়া কেন ভাবতে পারি আমরা? আমি টালিগঞ্জে থাকি, এখান থেকে দক্ষিণেশ্বর যাবো মানে 40 মিনিটে, ভাবা যায় না, অভাবনীয় সেটা সম্ভব হচ্ছে। আবার অ্যাক্সিডেন্ট হয় না তাও নয়, অ্যাক্সিডেন্ট হচ্ছে, সুইসাইড হচ্ছে, সবই হচ্ছে। আরও মনে হলো মানে টু সাইডস অফ দ্য কয়েন। তো অনেক সময় যেটা হয় যে বাবা মায়ের রেসপন্সিবিলিটি আমরা ইয়ে করতে পারি না, সেটা স্বীকার করতে পারি না, অস্বীকার করতে পারি না, সেটা হলে চলবে না। শিল্পীকে এর আগে সহ অভিনেত্রী হিসেবে পেয়েছেন, এখন পরিচালক হিসেবে পাওয়ার কি? ইনফ্যাক্ট শিল্পী আর আমি মানে শিল্পী শুধু অভিনেত্রী, প্রডিউসার নয়, ডিরেক্টর নয়, কাহিনীকার নয়, সেই ফেজ আমি পাইনি ওকে। বুড়ো মানুষ আমি তখন ওরা সব ইয়াং আর কি। তো যখন দেখি তো সে ওখান থেকে সব পাওয়াটা শুরু আর কি। আমার ওই কী বলে অনলাইন হবেটাই স্টার্টিং পয়েন্ট অফ এ লং জার্নি। ঠিক আছে, থ্যাংক ইউ। আমি বিশ্বজিৎদার মেয়ের ভূমিকায় অভিনয় করেছি, ও আমার ছেলে রিকের ভূমিকায় অভিনয় করেছে। এই ছবিতে বিশেষত শিল্পী ক্রিয়েশনসের দায়িকেতে প্রথমেই বলে রাখি, আমাদের ডিরেক্টর পরিচালিকা শিল্পী চক্রবর্তী যখন প্রথমবারই স্ক্রিপ্টটা নিয়ে আমার কাছে আসে, সেই সময় আমায় বলেছিল এই চরিত্রটা যেটা আমি প্লে করছি রিক, এটা খুব একটা এমন চরিত্র যেটা ছোট হয়তো দৈর্ঘ্যে ছোট, কিন্তু খুব ইম্পর্টেন্ট। কারণ আজকের দিনে ডেসপারেশন অফ পিপল, মানুষের ডেসপারেশনটা এত বেড়ে গেছে যে টাকার জন্যে সে তার বাবার অসুস্থতাটাকে মাথায় না রেখে তার আইফোন দরকার, সেই জন্য সে সেটার জন্যে চুরিটাও করতে পারলো। সো এই ভাবনাগুলো, এই যে সমাজের খারাপ দিকগুলোকেও তুলে এনে সেটাকে মানুষের সামনে প্রেজেন্ট করা এত সুন্দরভাবে, আপনারা সবাই ছিলেন ভেতরে প্রেক্ষাগৃহে, আপনারা দেখছিলেন যে কিভাবে অডিয়েন্স রিয়্যাক্ট করছিল এবং পছন্দ করছিল। তো সেই জন্যই বলবো যে সবটাই ওনার ক্রেডিট। মোবাইল দেখুন, সম্পর্ক এবং টেকনোলজি দুটোই তো একটার মধ্যে জীবন আছে, একটাই জীবন নেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে সিনেমাটা তো পুরোটাই জীবন এবং লার্জার দেন লাইফ। তাই
করতে গিয়ে খুব বেশি অসুবিধে হয়নি সত্যি কথা, তবে মানুষকে একটাই কথা বলবো, একটু সচেতন হন। একদমই তাই। এই ছবিটা করতে গিয়ে আমারও সেটাই মনে হয়েছে, মোবাইল নিয়ে আমরা এত বেশি মেতে গেছি, টেকনোলজিকে নিয়ে আমরা এত বেশি মাতামাতি করছি, সামাজিক জীবনটাই আমরা ভুলে গেছি। এটা একদম ঠিক কথা। এই ছবিটার মাধ্যমে মানুষ মানে সচেতন হোক, আশা করবো মানুষের মধ্যে সচেতনতা বোধটা জাগুক এবার, যে এত বেশি মাতামাতি করছি আমরা, বাবা মা ভাই বোন সব কিছুকে ভুলে গেছি, অগ্রাহ্য করছি আমরা। সামান্য একটা মোবাইলে মেসেজ করে দিলাম জন্মদিনের, এটা তো আমাদের আগে ছিল না। আগে তো আমাদের যেতাম, কথা হতো, গল্প হতো, এখন তো আর সেসবগুলো টোটালি বন্ধ এই সামান্য একটা মোবাইলের জন্য। এবার এগুলো বন্ধ হোক, এবার আন্তরিকতাটা ফিরে আসুক আবার, এটাই আমরা সমাজের কাছে সবাইকে মানে বলতে চাই, যে আবার সেই আন্তরিকতাটা ফিরে আসুক। সরি, কোনো বিশেষ মুহূর্ত বলতে আমার শুধু ভালো লাগাই লেগেছে। এত সুন্দর একটা কনসেপ্ট, শিল্পী ক্রিয়েশনের শিল্পীদের ওর প্রত্যেকটা কনসেপ্টই ভীষণ ভালো। এটা তো অসাধারণ, কোনো কথা হবে না। মানুষকে সজাগ করার মতন এই আজকালকার সময়ে এর মতন আর কোনো কথা হবে না। দিদিকে আমি ওকে দিদির মতোই মনে করি, দিদিই বলি। তা আমাকে এত বড় একটা সুযোগ দেওয়ার জন্য, আর এই যে সমাজের যে একটা সচেতনতার যে মেসেজটা ওর এই যে সিনেমার মাধ্যমে দিয়ে উনি তুলে ধরেছেন, এবং প্রত্যেকে আমরা যথেষ্ট মানে আমরা তো এই সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল, কিন্তু আরও সচেতন হয়ে গেলাম যে মোবাইল কতটা একটা বাচ্চার পক্ষে কতটা ক্ষতিকর হতে পারে, কতটা একটা জীবনকে ধ্বংস করে দিতে পারে। তা সেই থেকে আমরা নিজেকে আরও সজাগ করে তুলবো। এই যে মেসেজটা সমাজের মধ্যে ছড়িয়ে গেছে, এবং এই যে সামান্য একটু টাইটেল সঙের মাধ্যম দিয়েই আমরা যে এই বার্তাটা পৌঁছে দিতে পারছি সকলের কাছে, এজন্য আমরা কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাবো শিল্পীদিকে। আরও শিল্পীদি এগিয়ে চলুক এই কামনাই করবো। সৌমিতা সরকার। হ্যাঁ, আমার খুবই ভালো লেগেছে, কারণ শিল্পীদের কথায় উদ্বুদ্ধ হয়ে মানে উনি যে মানে যেভাবে বলেছেন সেভাবে করার চেষ্টা করেছি, এবং সুরটাও দিয়েছি, চেষ্টা করেছি মানে সবাইকে যাতে ভালো লাগে এটাই চেষ্টা করেছি। হ্যাঁ হ্যাঁ, নিজে জাগো সমাজ, চোখটি খোলো, আর নয় অনেক হলো। শিশুরা মোদের থেকে ভালো কিছু পাক, শিশুরা মোদের থেকে ভালো কিছু পাক। খুব ভালো লেগেছে আমার এই সিনেমাটা খুব ভালো। আগে আমি শিল্পীদের আন্টির কাছে আমি অনেক সিনেমা করেছিলাম, এই সিনেমাটা আমার খুব ভালো লেগেছে। আমার সিনেমাটা করে খুব মজা পেয়েছি, খুব ভালো লেগেছে। এই সিনেমাটা করে আমার ইজি মনে হয়েছে, অনেক ভালো লেগেছে, আমার অনেক মজা পেয়েছি। বাবা দেখে আমরা একেবারে একসাথে পেয়ে গেছি। তো তোমাদের দুজনের যে সম্পর্ক এই ছবিতে অভিনয় করে কি অনুভূতি? সম্পর্ক তো অন স্ক্রিনে আমাদের খুবই খারাপ দেখানো হয়েছে। আমি একটা খুবই নষ্ট মেয়ে হয়ে গেছি ফোন পে হাতে, যেটা আমাকে বাবা মাই ধরিয়েছে। কিন্তু অফ স্ক্রিন যদি বলি, খুব মানে বন্ধুর মতন সম্পর্ক আমাদের। আমার থেকে যে সিনিয়র ওই রকম আমাদের মধ্যে কিছু নেই, মানে খুব মজা করে খুব আনন্দ করে দুজনে কাজ করেছি। হ্যাঁ, তবে আমার মেয়ে হয়ে ও যেটা বললো আমি খারাপ হয়ে গেছি, খারাপ ও হয়ে যায়নি, খারাপ বাবা করে দিয়েছে, আমি খারাপ করে দিয়েছি। সমাজে এমন একটা মানে ওর জায়গাটা তৈরি করে দিয়েছিলাম যে ছোটবেলা থেকে, সেটা ওর দোষ না, সেটা বাবা মা হয়ে আমাদের গার্জিয়ানদের দোষ। আমি এটাই বলবো।
অভিজ্ঞতা দেখো, শিল্পী ক্রিয়েশনসের সঙ্গে তো এটা আমার প্রথম কাজ না, এর আগে আমি অনেক কাজই করিয়েছি। তো অভিজ্ঞতা বলতে প্রত্যেকবারের মতোই এবারেও নতুন কিছু অনেক শিখতে পেরেছি। সব থেকে বড় কথা, আমি বিশ্বজিৎ স্যারের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছি, তো উনি তো সবাই জানো যে কিরকম একটা বড় লেভেলের আর্টিস্ট, তার সঙ্গে কাজ করে আমি যে অভিজ্ঞতা অর্জন করেছি, এটা আমার লাইফ টাইম অ্যাচিভমেন্ট, এর থেকে বড় কিছু না। আমি এটা অনেক বড় কিছু একটা পেয়ে গেছি ওনার সাথে অ্যাক্টিং করে। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি শিল্পীদের সাথে শিল্পী ক্রিয়েশনের শুরু থেকেই রয়েছি। শিল্পীদের সাথে এই মুভিটাতে আর কি আমার একদম লাস্টের দিকে সিন সেটা সত্যি আমার খুব ভালো লেগেছে যে না পেরেছি আমি আমার মেয়েকে মোবাইলেরটা হাত থেকে সরিয়ে দিয়ে হাতে পুতুলটা অন্তত তুলে দিতে পেরেছি। এটাতে আমার প্রচণ্ড আমি আনন্দিত। এর চেয়ে আনন্দ কিছু নেই যে এখন যা দিনকাল চলছে শিল্পীদের যেটা তুলে ধরেছে, বাস্তবটা তুলে ধরেছে, সেই জায়গা থেকে আমি আমার মেয়ের হাতে পুতুলটা অন্তত তুলে দিতে পেরেছি, এটা আমার খুব স্যাটিসফাই। আর এই যে চরিত্রটা করেছি এটাতে আমার সত্যি মনের দিক থেকে আমার খুব আনন্দ। না দেখুন, এটাকে ঠিক এটা ঠিক আমি যে এটা একদম বাস্তব জিনিসটাই যেহেতু শিল্পীদের তুলে ধরেছে, কাজে যখন পড়তে গেছি তখন আমার মাথার মধ্যে একটু আসেনি যে আমি অভিনয় করছি। কাজে এটাই আমার কাছে বাস্তব। সত্যি আমার ঘরের বাচ্চার হাতে আমি মোবাইলটা না দিয়ে অন্তত পুতুলটা তুলে দিতে পারছি, তখন আমি সত্যি বাস্তবেই ঢুকে গেছি। কারণ গল্পটাও যেহেতু বাস্তবটা দিদি তুলে ধরেছে শিল্পীদের, সেই জন্য আমিও এটাকে বাস্তবের মধ্যেই নিয়েছি। না, ওর হাতে মোবাইল দিয়ে আমাকে গ্লাস ধরাবো না, ওর হাতে পুতুলটা দিয়ে আমাকে গ্লাসটা অন্তত ধরাতে। আমি মূলত একজন স্ক্রিপ্ট রাইটার, চিত্রনাট্যকার। তো এই ছবিতে আমি সাবটাইটেল করেছি। যখন স্ক্রিপ্টটা লেখা চলছে বা লেখা হয়নি, শিল্পী আমাকে বলেছিল, এর আগে আমি শিল্পীর সঙ্গে একটা কাজ করেছিলাম, তো তখন কনসেপ্টটা শুনে এবং তারপরে দেখলাম শিল্পীর স্ক্রিপ্ট ডায়ালগ যা, আমি যখন সাবটাইটেল করতে যাই কনসেপ্টটা শুনেই তো আমি শিল্পীকে বলেছিলাম এটা জাস্ট এইভাবে আমার স্মরণে আসে না, আমার যতদূর জ্ঞান আছে টু দ্য বেস্ট অফ মাই নলেজ এই কনসেপ্টের ওপর শর্ট ফিল্ম বাংলাতে বা কলকাতা থেকে হয়েছে বলে। এটা ভীষণই কন্টেম্পোরারি একটা কনসেপ্ট, অ্যান্ড আই উড সে দ্যাট ইটস সামথিং ইউনিক। আর শিল্পীর আমি ডায়লগ দেখেছি, আমি তো সেগুলোকে ট্রান্সলেট করেছি, বেসিক্যালি সাবটাইটেল করেছি, আমি ট্রান্সলেট করেছি। যখন আমাকে কনসেপ্টটা বলে অসাধারণ কনসেপ্ট, তারপর শিল্পীর নিজের স্ক্রিপ্ট কি সুন্দর, অসাধারণ। এক কথায় আমি কাজটা করে ভীষণ আনন্দ পেয়েছি এবং থ্যাঙ্কস টু শিল্পী ক্রিয়েশনস, শিল্পীকে অজস্র ধন্যবাদ। হ্যাঁ, দর্শক আমি খুব এনজয় করেছি। এই যে একটা বার্নিং ইস্যু সমাজের, এটাকে খুব এন্টারটেনিং ওয়েতে দেখিয়েছে, আমার প্রচণ্ড ভালো লেগেছে দেখে, আমি এনজয় করেছি প্রচণ্ড। আর অবভিয়াসলি ছোট ছোট বাচ্চাদের আজকের মিলিয়ন ফলোয়ার্স, এতে ওরা ওতেই ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছে, ওরা পড়াশোনায় মন বসছে না ওদের। তো এটা নিয়ে একটা খুব ভালো জিনিস দেখিয়েছে, একটা নতুনত্ব জিনিস দেখতে পেয়েছি, খুব ভালো লেগেছে। আমি বেশ স্যাটিসফাইড। হ্যাঁ, অভিজ্ঞতা প্রথমত স্ক্রিপ্ট এবং গল্প হচ্ছে এক্সেলেন্ট, অভিনয় করেছে খুব ভালো। আর এটা তো পুরো বাস্তব চিত্রটা ফুটে উঠেছে এটার মধ্যে। সত্যিই তো আমরা প্রত্যেকেই মোবাইল নিয়ে এমনভাবে এডিক্টেড হয়ে গেছি যে আশপাশে কি হচ্ছে, বাসে চাপা পড়লাম কি হলাম, এবং আমাদের দেখে পরের জেনারেশন সে একই জিনিস শিখছে, সেটাই গল্পে ফুটে উঠেছে। সত্যি আমার খুব ভালো লেগেছে।
খুব ভালো লেগেছে, কারণ এত ভালো একটা প্রসঙ্গ নিয়ে কাজটা হয়েছে যে জিনিসটা এখনকার সব ঘরে ঘরে হয়তো সমস্যার কারণ হয়েছে, এবং এই ধরনের কাজের সঙ্গে যুক্ত হতে পেরে বিশেষ করে শিল্পী চক্রবর্তী, শিল্পী ক্রিয়েশনস আমাকে এই সুযোগটা করে দেওয়ার জন্য আমি ভীষণভাবে গর্বিত। আমরা দেখলাম বর্তমান সময়ের উপরে প্রাসঙ্গিকতা আপনাকে ভীষণভাবে এবং আমি ফিল করি আমার ফ্যামিলির দিক থেকে বা আমার বন্ধুবান্ধব সবার দিক থেকে এই জিনিসটা হয়তো বিরাট একটা ক্রাইসিস হয়ে দাঁড়িয়েছে মানুষের রিলেশনের দিক থেকে, যে আজকে মোবাইলটা বেশি কাছের হয়ে গেছে আর কাছের মানুষরা দূরে সরে যাচ্ছে। খুব ভালো লেগেছে, এক কথায় অনবদ্য লেগেছে, ভীষণ ভালো লেগেছে। এই ধরনের বর্তমানে একটা বাস্তব এটা একদম বাস্তব আর সত্য ঘটনা দেখেছি, আর এটা আমি ভাবছি এটা ওয়ান কাইন্ড অফ ডিজিজ যাকে বলা যাবে সেটা আছে। আমি একটা আরও চিন্তা ভাবনা করি অনেকগুলো ডিজিজে কিন্তু ট্রিটমেন্ট আছে, কিন্তু এই যা মোবাইলে যা মানুষের ভিতরে যায় রোগে বসে গিয়েছি অ্যাডিকশনটা, এটা আমার মনে হচ্ছে ছাড়ানো যাবে না। আর আমার চিন্তা ভাবনা বলছি 10 বছর পরে মানুষের অত মেন্টাল ডিস্টারবেন্স হয়ে যাবে কি ওকে পাগলখানায় দরকার পড়বে, সেই দিকেও বাঁচবে কি বাঁচবে না জানি না। এটা খুব শীঘ্র তার উপর চিন্তা ভাবনা করার উপর আমাকে এটা কোনো ব্যবস্থা করতে হবে কি এটা আর আগে না বাড়ে। আর আমি একটা আরও কথা বলছি, আমার বাচ্চাগুলোকে দোষ দিচ্ছি, কিন্তু আগে আমাদেরকে ঠিক হতে হবে। মা বাবাও ছাড়ে না, তো বাচ্চা কিভাবে ছাড়বে? বাচ্চা যা দেখে তাই শিখে। তো আমাকে বাচ্চাকে ভবিষ্যৎ ঠিক করার জন্য নিজেকে একবার ট্রেনিং নিয়ে এইটা ছাড়তে হবে, তারপর বাচ্চার উপর আমার কথাটা ইফেক্ট হবে। আপনারা এই অনুষ্ঠানটি দেখলেন বং দর্পণের পর্দায়। দেখতে থাকুন বং দর্পণ, বিনোদন সবার জন্য। রিপোর্ট বং দর্পণ, কলকাতা। বং দর্পণ, বিনোদন সবার জন্য।